হ্যালো স্টুডেন্টস, আগের দিন ক্লাসে আমি তোমাদের অসম আকৃতির পাথরের একটি টুকরোর আয়তন ও ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায় সেটা বলেছিলাম এবং ছবি এঁকে বুঝিয়েছিলাম। ঠিক আছে, আজকে আমি সময় রাশি সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, সময় রাশি মাপার যন্ত্রের নাম কি? ঠিক আছে, তাহলে আমরা লিখি প্রশ্নটা, তারপর উত্তর লিখছি। সময় রাশি মাপার যন্ত্রের নাম কি? উত্তর হলো ঘড়ি। ঘড়ির সাহায্যে আমরা সময় মাপি। পরের প্রশ্ন হচ্ছে, সময়ের একক কি? এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে, এপিএস পদ্ধতিতে সময়ের একক কি? তিনটে পদ্ধতি সময়ের একক হচ্ছে সৌর সেকেন্ড বা সংক্ষেপে সেকেন্ড। তাহলে প্রশ্নটা হলো সময় রাশির বিভিন্ন পদ্ধতিতে এককের নাম কি? বিভিন্ন পদ্ধতিতে এককের নাম কি? পদ্ধতিটি সময়ের এককের নাম হচ্ছে সৌর সেকেন্ড বা সেকেন্ড। তাহলে উত্তর লিখি সৌর সেকেন্ড বা সেকেন্ড। সৌর সেকেন্ড বা সেকেন্ড। এখন আমাদেরকে জানতে হবে সৌর সেকেন্ড কাকে বলে, সৌর সেকেন্ড কি? সৌর সেকেন্ড জানতে হলে আগে আমাদের সৌর দিন কাকে বলে তা জানতে হবে। সৌর দিন কাকে বলে জানার পর আমরা সৌর সেকেন্ড জানব। তাহলে প্রথমে প্রশ্ন লিখি যে সৌর দিন কাকে বলে, বা সৌর দিন এবং গড় সৌর দিন দুটোই জানতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে সৌর দিন কাকে বলে? সৌর দিন কাকে বলে? সংজ্ঞাটা হলো কোন স্থানের মধ্যরেখাকে পরপর দুইবার অতিক্রম করতে সূর্যের যে সময় লাগে তাকে এক সৌরদিন বলে। কিরকম ব্যাপারটা, ধরো এখানে আমরা একটা পৃথিবী আঁকছি, হ্যাঁ, এই হচ্ছে গিয়ে পৃথিবী আঁকলাম, এইটা হচ্ছে
নিরক্ষরেখা আর মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা। ধরো এটা একটা মধ্যরেখা। এখন সূর্য আছে, ধরো এদিকে পূর্ব দিকে সূর্য আছে, এই সূর্যটা এই যে দ্রাঘিমা রেখা, এই মধ্যরেখা, এই মধ্যরেখাকে পরপর দুবার অতিক্রম করছে। আজকে সকালে 8টার সময় ধরো এইটা মধ্যরেখাকে অতিক্রম করলো সূর্য, তার পরের দিনকে আবার যখন 8টার সময় অতিক্রম করবে, তাহলে আজকে সকাল 8টা থেকে কালকে সকাল 8টা পর্যন্ত মোট যে সময়টা, সেটাই হচ্ছে এক সৌরদিন। তাহলে এটা হলো মধ্যরেখা। ধরো এখানে একটা মধ্যরেখা। তাহলে কি বললাম না, কোন স্থানের মধ্যরেখাকে পরপর দুইবার অতিক্রম করতে সূর্যের যে সময় লাগে তাকে এক সৌরদিন বলে। তাহলে আমরা উত্তরটা লিখি, কোন স্থানের মধ্যরেখাকে পরপর দুইবার অতিক্রম করতে সূর্যের যে তাকে এক সৌরদিন বলে, এক সৌরদিন বলে। এবার গড় সৌরদিন আমাদের জানতে হবে, কেননা পৃথিবীর সব জায়গাতে তো টোটাল একটা দিন পুরো 24 ঘন্টা হয় না, কোথাও পুরো 24 ঘন্টা হয়, কোথাও 24 ঘন্টা থেকে একটু কম হয়, কোথাও 24 ঘন্টা থেকে একটু বেশি হয়। তো সেই জন্য গড় সৌরদিন জানার দরকার আছে। তাহলে গড় সৌরদিন কাকে বলে? প্রশ্নটা হলো গড় সৌরদিন কাকে বলে? গড় সৌরদিন কাকে বলে না, সারা বছরের সৌরদিনগুলোর গড় মানকে গড় সৌরদিন বা সংক্ষেপে একদিন বলে। তাহলে কি সারা বছরের সৌরদিন গুলির গড় মানকে বলে গড় সৌরদিন।
গড় সৌরদিন, এটাকে আমরা সংক্ষেপে দিন বলি, একদিন। তো গড় কিভাবে নেওয়া হবে না, সারা বছরের যে সৌরদিন গুলো সেগুলো যোগ করা হবে, তাকে 365 ভাগ করা হবে। তাহলে ভাগ করলে যে ভাগফল পাবো সেটাই হচ্ছে গড়, গড় মান। তাই জন্য লেখা আছে সারা বছরের সৌরদিনগুলির গড় মানকে বলে গড় সৌরদিন। ঠিক আছে, এবার তোমরা বুঝতে পারছো যে গড় সৌরদিন বা একদিন, এই গড় সৌরদিনের 24 ভাগের 1 ভাগকে 1 ঘন্টা বলা হবে। কেন 24 ঘন্টা একদিন? তাহলে গড় সৌরদিনের 24 ভাগের 1 ভাগকে বলা হয় 1 সৌর ঘন্টা, 1 গড় সৌর ঘন্টা। সেরকম 1 সৌর ঘন্টার 60 ভাগের 1 ভাগকে বলা হবে 1 সৌর মিনিট। সেরকম 1 মিনিটের 60 ভাগের 1 ভাগকে বলা হবে 1 সৌর সেকেন্ড। তাহলে গড় সৌর সেকেন্ড বার করতে গেলে আমাকে গড় সৌরদিনকে 24 ভাগের 1 ভাগ করতে হচ্ছে, যে 1 ঘন্টা পাচ্ছি। 1 ঘন্টা 60 ভাগের 1 ভাগ নিতে হচ্ছে, 1 মিনিট পাচ্ছি। 1 মিনিটের 60 ভাগের 1 ভাগ করতে হচ্ছে, দিয়ে পাচ্ছি 1 সেকেন্ড। তাহলে 1 গড় সৌরদিন সমান কি পাচ্ছি না, 24 ঘন্টা গণিত 60 গণিত 60 সেকেন্ড, মানে 86,400 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1 সৌর ঘন্টা কাকে বলে, 1 সৌর মিনিট কাকে বলে, 1 সৌর সেকেন্ড কাকে বলে? তো এগুলো আমি লিখছি না, শুধু বলে দিচ্ছি যে 1 সৌর ঘন্টা কাকে বলে না, 1 গড় সৌরদিনের 24 ভাগের 1 ভাগকে বলে 1 সৌর ঘন্টা। সেরকম 1 সৌর ঘন্টার 60 ভাগের 1 ভাগকে বলে 1 সৌর মিনিট। সেরকম 1 সৌর মিনিটের 60 ভাগের 1 ভাগকে বলে 1 সৌর সেকেন্ড। তাহলে আমরা আগে 1 গড় সৌরদিনের সঙ্গে সেকেন্ডের সম্পর্কটা লিখি। প্রশ্ন হচ্ছে 1 গড় সৌরদিন সমান কত সেকেন্ড? 1 গড় সৌরদিন সমান কত সেকেন্ড? উত্তরটা আমরা লিখি যে 1 গড় সৌরদিন সমান 24 ঘন্টা। 24 ঘন্টা মানে আবার তাকে 60 দিয়ে গুণ করলে মিনিট পাবো। তাহলে 24 গুণিত 60 মিনিট হলো, একে আবার 60 দিয়ে গুণ করলে আমরা সেকেন্ড পাবো। তাহলে 24 গুণিত 60 গুণিত 60 সেকেন্ড। এটা গুণ করলে কত হচ্ছে, গুণ করে দেখো 36, তাকে 24 দিয়ে গুণ করলে দাঁড়াচ্ছে 86,400। 86,400 সেকেন্ড। তাহলে আমরা পেলাম 1 গড় সৌরদিন সমান হচ্ছে 86,400 সেকেন্ড। তাহলে আমরা সেকেন্ডের সংজ্ঞাতে বলতে পারি যে 1 গড় সৌরদিনের 86,400 ভাগের 1 ভাগকে বলে 1 সৌর সেকেন্ড বা 1 সেকেন্ড। তাহলে পরের প্রশ্ন আমরা লিখি যে 1 সেকেন্ড বা 1 সৌর সেকেন্ড কাকে বলে? প্রশ্নটা হলো 1 সৌর সেকেন্ড কাকে বলে?
উত্তর হচ্ছে এক গড় সৌরদিনের ৮৬,৪০০ ভাগের ১ ভাগকে বলে ১ গড় সৌরসেকেন্ড বা ১ সৌরসেকেন্ড বা ১ সেকেন্ড। এটা হলো সেকেন্ডের সংজ্ঞা। বেশ, তাহলে আমরা সময় রাশির এককের সংজ্ঞা পেলাম। এইবার এই চ্যাপ্টারে সময় সম্পর্কে আরো দু একটা প্রশ্ন পরীক্ষায় আসে, যেগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি। যেমন প্রাচীনকালে ব্যবহৃত সময় মাপার ঘড়ির নাম লেখো। প্রাচীনকালে যখন সময় মাপার জন্য ঘড়ি ছিল না, তখন আধুনিক ঘড়ি ছিল না, তো তখন সরল ঘড়ি ছিল। সেই ঘড়িগুলো কি ঘড়ি, তাদের নাম লিখতে হবে। প্রশ্নটা হলো প্রাচীনকালে সময় মাপার ঘড়িগুলির নাম লেখো। ঘড়ির নাম লেখো। উত্তর হচ্ছে সূর্য ঘড়ি, বালু ঘড়ি, জল ঘড়ি ইত্যাদি। সূর্য ঘড়ি, বালু ঘড়ি, জল ঘড়ি ইত্যাদি। এগুলো সম্পর্কে আমাদের আলোচনা করার খুব একটা দরকার নেই, তবে বলে দিচ্ছি। সূর্য ঘড়ি হচ্ছে ওই আলোকিত একটা জায়গাতে, যেখানে সূর্যের আলোর দ্বারা আলোকিত, সেরকম একটা স্থানে একটা বৃত্ত আঁকা হতো। বৃত্তের কেন্দ্রে একটা দণ্ড বসিয়ে দেওয়া হতো। সেই দণ্ডের ছায়াটা সারা দিনে বিভিন্ন স্থান ভ্রমণ করত ওই বৃত্তপথে, বৃত্তের পরিধির উপর দিয়ে। তো 12টার সময় সব থেকে ছোট হতো লাঠির দৈর্ঘ্যটা বা দণ্ডের দৈর্ঘ্যটা। যখন সব থেকে ছোট হতো তখন দুপুর 12টা বাজে। এরকম করে ভাগ করে করে ওই পরিধিটাকে ভাগ করে করে বিভিন্ন সময় মাপা হতো। ঘন্টা, মিনিট, সেকেন্ড এসব মাপা হতো। বালু ঘড়ি হচ্ছে গিয়ে একটা কাঁচের পাত্র, দেখতে একটা ডুগডুগির মতো, দুদিকটা চওড়া, মাঝখানটা সরু। ওই সরু পথ দিয়ে উপর আর নিচের ফাঁকা স্থানের মধ্যে উপর দিয়ে যদি বালি ভরে দেওয়া হতো, সেই বালি উপর থেকে সেই সূক্ষ্ম জায়গার ভেতর দিয়ে নিচে সুড়সুড় করে পড়তো। তো সেই বালিটা পুরোটা পড়তে যে সময় লাগতো সেটা হতো 1 ঘন্টা। এইভাবে ঘন্টা, মিনিট, সেকেন্ড বালির পরিমাণের সঙ্গে সম্পর্ক করে তৈরি করা হতো। যাই হোক, এগুলো আলোচনার বিষয় না, এগুলো মোটামুটি জানলেই হবে। তাহলে সূর্য ঘড়ি, বালু ঘড়ি, জল ঘড়ি ইত্যাদি প্রাচীনকালে ঘড়ি সময় মাপার জন্য ব্যবহার করা হতো। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে বর্তমানে নিখুঁত সময় মাপার ঘড়ির নাম লেখো। এখনকার সময়ে যে সমস্ত ঘড়ি আছে যাতে নিখুঁত সময় মাপা যায়, সেই সমস্ত ঘড়িগুলোর নাম। বর্তমানকালে
নিখুঁত সময় মাপার ঘড়ির নাম লেখো। উত্তর হচ্ছে, এখন যেমন ধরো তোমরা জানো ডিজিটাল ঘড়ি, তারপরে আছে মেট্রোনম ঘড়ি, তারপরে আছে সিজিএম ঘড়ি। সিজিএম ঘড়ি এক ধরনের পারমাণবিক ঘড়ি। এইসব ঘড়ি দিয়ে কিন্তু নিখুঁত সময় মাপা যায়। তাহলে উত্তরটা আমরা লিখি ডিজিটাল ঘড়ি। ডিজিটাল ঘড়ি, মেট্রোনম ঘড়ি, মেট্রোনম ঘড়ি, সিজিএম ঘড়ি। পারমাণবিক ঘড়ি এক ধরনের, সিজিএম ঘড়ি এক ধরনের পারমাণবিক ঘড়ি, ইত্যাদি। আচ্ছা, এরপর আমরা বলবো স্টপ ওয়াচ বা বিরাম ঘড়ি সম্পর্কে। স্টপ ওয়াচ বা বিরাম ঘড়ি কি জন্য ব্যবহার করা হয়? না খুব দ্রুত ঘটছে এরকম কোনো ঘটনা, যেমন ধরো দৌড় প্রতিযোগিতা, প্রতিযোগীরা প্রচন্ড জোরে দৌড়াচ্ছে, তো সেই দৌড় প্রতিযোগিতাতে অন্তর্বর্তী সময়, স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টে যেতে কত সময় লাগে, সেই সময় বের করার জন্য এরকম ধরনের দ্রুত ঘটনা আর কি, যে সমস্ত ঘটনা দ্রুত ঘটছে সেই সমস্ত ঘটনার অন্তর্বর্তীকালীন সময় মাপার জন্য স্টপ ওয়াচ বা বিরাম ঘড়ি ব্যবহার করা হয়। তাহলে আমরা লিখি যে স্টপ ওয়াচ কি জন্য ব্যবহৃত হয়। প্রশ্ন হচ্ছে স্টপ ওয়াচ বা বিরাম ঘড়ি কি জন্য ব্যবহৃত হয়। তাহলে যেটা বললাম ওটাই লেখো, যে দ্রুত ঘটছে এরূপ ঘটনা যেমন দৌড় প্রতিযোগিতা, দ্রুত ঘটছে এরূপ ঘটনা এর ঘটনা এরূপ ঘটনার অন্তর্বর্তী এরকম ঘটনার অন্তর্বর্তী সময়
মাপার জন্য মাপা মানে পরিমাপ করা আর কি, সময় মাপার জন্য স্টপ ওয়াচ ব্যবহৃত হয়। তাহলে স্টপ ওয়াচ বা বিরাম ঘড়ি কি জন্য ব্যবহৃত হয় না, দ্রুত ঘটছে এরূপ ঘটনা, যেমন ধরো দৌড় প্রতিযোগিতা, হ্যাঁ, এর অন্তর্বর্তী সময় মাপার জন্য স্টপ ওয়াচ ব্যবহার করা হয়। এবার আমাদের স্টপ ওয়াচ বা বিরাম ঘড়ির বৈশিষ্ট্যগুলো জানতে হবে। স্টপ ওয়াচ বা বিরাম ঘড়ির বৈশিষ্ট্য কি কি, তাহলে আমরা সেগুলো লিখি। যে স্টপ ওয়াচ বা বিরাম ঘড়ির বৈশিষ্ট্য লেখো। স্টপ ওয়াচের বৈশিষ্ট্য লেখো। লিখি, এক দুই করে লিখছি। স্টপ ওয়াচের বৈশিষ্ট্য, 1 নম্বর লেখো, এই ঘড়িতে প্রথমবার চাবি টিপলে ঘড়ির কাঁটাগুলি ঘড়ির শূন্য দাগে ফিরে আসে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দ্বিতীয়বার চাবি টিপলে কাঁটাগুলি চলতে শুরু করে। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তৃতীয়বার চাবি টিপলে কাঁটাগুলো থেমে যায়। তৃতীয়বার চাবি টিপলে কাঁটাগুলি থেমে যায়। সুতরাং যে দাগে কাঁটাগুলি থামে সেখানকার পাঠ থেকে অন্তর্বর্তী সময় মাপা যায়। সুতরাং যে
দাগে কাঁটাগুলি কমে যায়। সেই দাগে পাঠ থেকে অন্তর্বর্তী সময় মাপা যায়। এইগুলি থেকে এমনকি 1 সেকেন্ডে 10 ভাগের 1 ভাগ সময় মাপা যায়। এই ঘড়ি থেকে এমনকি এমনকি 1 সেকেন্ডে এমনকি 1 সেকেন্ডে 10 ভাগের 1 ভাগ সময় 10 ভাগের 1 ভাগ সময় ও মাপা যায়। ঠিক আছে, তাহলে আমরা স্টপ ওয়াচ কিভাবে ব্যবহার করা হয় বা স্টপ ওয়াচের বৈশিষ্ট্য কি সেটা জানলাম। এবার আমরা বলবো এই চ্যাপ্টারের সঙ্গে সম্পর্কিত দুটো প্রশ্ন। যেমন হচ্ছে ট্যাপ কল থেকে জল পড়ার হার কিভাবে মাপা হয়। তাহলে প্রশ্নটা লিখি, ট্যাপ কল থেকে জল পড়ার হার কিভাবে মাপা হয়। উত্তরটা হচ্ছে, উত্তরটা আমি বলে দিই আর বলার পর লিখেও দিচ্ছি। নিচে পাত্র রেখে ট্যাপ কল চালু করার সঙ্গে সঙ্গে মানে ট্যাপ কলের নিচে একটা পাত্র রাখে, হ্যাঁ, দিয়ে এবার ট্যাপ কলটাকে চালু করবে। ট্যাপ কলটা চালু করার সঙ্গে সঙ্গে হাতে একটা বাঁ হাতে একটা স্টপ ওয়াচ নিয়ে স্টপ ওয়াচটাকেও চালু করলো। আর কিছুক্ষণ ধরে জল সংগ্রহ করলাম, ধরো টি সেকেন্ড ধরে জল সংগ্রহ করলাম। টি সেকেন্ড পরে স্টপ ওয়াচটাকে বন্ধ করে দিলাম। এইবার পাত্রে যে জল সংগ্রহ করা হয়েছে সেই জলের আয়তনটা মেপে নিলাম। ধরা যাক সেই জলের আয়তনটা হচ্ছে ভিসিসি। তারপরে জলের ওই যে পাত্রের মধ্যে জল পড়ছিল সেই জল পড়ার হার কত হবে না v/t সিসি পার সেকেন্ড, মানে টি সেকেন্ডে জল পড়েছে ভিসিসি আয়তন। 1 সেকেন্ডে জল পড়েছে কতটা, ওই কি নির্ণয় করলে হবে v/t, v ভাজিত t, অর্থাৎ v/t সিসি পার সেকেন্ড জল পড়ার হার। তাহলে উত্তরটা লেখো যে ট্যাপ কলের নিচে
ট্যাপ কলের নিচে পাত্র রেখে ট্যাপ কল চালু করার সঙ্গে সঙ্গে স্টপ ওয়াচ চালু করা হলো। এখন টি সময় পরে, টি সময় বলতে টি সেকেন্ড সময়, টি সেকেন্ডে লিখি। টি সেকেন্ড সময় পরে টি সেকেন্ড সময় পরে স্টপ ওয়াচ বন্ধ করা হলো। বন্ধ করা হলো। এখন পাত্রে সংগ্রহ করা জলের পরিমাণ বলতে আয়তন। জলের পরিমাণ মনে করি ভিসিসি, সিসি মানে ঘন সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার ঘন সেন্টিমিটার, ভিসিসি। তাহলে জল পড়ার হার কত হবে? না, তাহলে জল পড়ার হার হলো v/t cc per second। তাহলে ট্যাপ কল থেকে জল পড়ার হার কিভাবে বার করা হয়? পরীক্ষায় প্রশ্ন আসলে এইভাবে উত্তরটা লিখবে। বেশ, এই যে তাহলে আরেকটা প্রশ্ন আছে, তাহলেই শেষ হবে চ্যাপ্টার। লিখে দিই প্রশ্নটা, সেটা হচ্ছে একটা বইয়ের একটা পাতার বেদ কি করে মাপা হয়? একটা বইয়ে অনেকগুলো পাতা থাকে, একটা পাতার বেদ কিভাবে মাপা হয়? তাহলে প্রশ্নটা লিখি, কোন বইয়ের একটি পাতার বেদ কিভাবে মাপা হয়?
উত্তরটা বলে দিই। ধরো একটা বই নিয়েছি, সেই বইয়েতে n সংখ্যক পাতা আছে। এইবার ওই মোটা বইটার বেধ হচ্ছে l সেন্টিমিটার। তাহলে n সংখ্যক পাতার বেধ হচ্ছে l সেমি। তাহলে একটা পাতার বেধ কত হবে না l বাই n। ওই কি নামে n টি পাতার বেধ l সেমি, অতএব একটি পাতার বেধ l ভাজিত n সেমি, মানে l বাই n সেমি। তাহলে একটা বইয়ের ওই একটা পাতার বেধ হবে l বাই n সেমি। তাহলে উত্তরটা লিখি। উত্তরটা হচ্ছে, মনে করি বইয়ে n সংখ্যক পাতা আছে। n সংখ্যক পাতা আছে এবং বইটির বেধ l সেমি। বইটির বেধ হচ্ছে l সেমি। তাহলে আমরা লিখতে পারি যে n সংখ্যক বা n টি পাতার বেধ সমান l সেমি। অতএব একটি পাতার বেধ সমান l ডিভাইডেড বাই n সেমি। সুতরাং বইটির একটি পাতার বেধ l বাই n সেন্টিমিটার বা সেমি। এখন l এর মান n এর মান বসিয়ে দিলি একটা পাতার বেধ পেয়ে যাব। তাহলে এইভাবে কোনো বইয়ের একটা পাতার বেধ পরিমাপ করা হয়। তাহলে এইখানে আমাদের এই ভৌত রাশির পরিমাপ চ্যাপ্টারটি শেষ হলো। পরের দিনকে তোমাদের অর্থাৎ ক্লাস 9 এর পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ বল ও গতি, এই চ্যাপ্টারটি আমি পড়ানো শুরু করব। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই রইল।